বধূ সেজে বসে আছি আমার বড় বোনের পাবনা থেকে পালৌকিত সাইকো ভাসুরের সামনে। কথাটা শুনতে অদ্ভুত লাগছে তাই না? লাগলেও কিছু করার নাই। লজ্জায় দুঃখে মরে যেতে ইচ্ছা করছে। এই মুহূর্তে দুঃখে চোখ তুলে কেউর দিকে তাকাতে মন চাচ্ছে না। এতদিন বান্ধবীদের মজার ছলে কত শত শত কথায় অভিশাপ দিতাম, কিন্তু নিজের কপালই যে এমন কিছু অপেক্ষা করেছিল কে জানত। বারবার মনে হচ্ছে সময়টা এইখানেই থেমে থাকুক আর আমি এখান থেকে একটা দৌড় লাগাতে পারলেই আপাতত বাঁচি। কাজী সাহেব বারবার তাড়া দিয়ে যাচ্ছেন কবুল বলার জন্য, কিন্তু এই সাইকো ছেকা খাওয়া বেকা হওয়া বীর পুরুষকে নিজের স্বামী ভাবতে নিলেই শরীর যেন ভয় কান্নায় কেঁপে উঠছে। আমি জান্নাতুল নূর, বাবা মার দ্বিতীয় সন্তান। এবার এইচএসসি দিয়েছি। এই এইচএসসি দিয়েই বিয়ে নামক পিঁড়িতে বসতে হলো আমাকে এক প্রকার বাধ্য হয়ে। এখন আপনারা হয়তো অবাক হচ্ছেন আমি কোনো দুঃখে এই বেটা সাইকোকে বিয়ে করছি, তাই তো? বিষয়টা খুব হাস্যকর তাই না? হ্যাঁ, আমারও খুব হাসি পাচ্ছে নিজের কপালের উপর। এতই হাসি পাচ্ছে যে খুশির খেলায় এই মুহূর্তে বাড়ির পাশে যে পচা নদীটা আছে ওইখানে গিয়ে ঝাঁপ দিতে ইচ্ছে জাগ্রত হয়েছে আমার এই ছোট মনে, কিন্তু পরিবারের মানসম্মানের কথা ভেবে আর তাদের চোখ রাঙানোর জ্বালায় আপাতত কিছু করতে পারছি না। আজ আমার বড় আপি ইশারা বিয়ে ছিল। এই বিয়েটা যেন আমার জীবনের কাল হয়ে দাঁড়ালো। আসিফ আঙ্কেল আব্বুর ছোটবেলার বন্ধু, তার ছোট ছেলে ইরফান ভাইয়ার সাথে ইশারা আপির বিয়ে ছিল আজ। মূলত দুই বন্ধুর বন্ধুত্ব আরও পাকাপোক্ত করার জন্য তারা এই সিদ্ধান্ত নেন। আপু আর ইরফান ভাইয়ার বিয়ের শেষ হওয়ার কিছুক্ষণ পরেই আসিফ আঙ্কেল অস্থির হয়ে এসে আব্বুর কাছে এক প্রকার হাতজোড় করে মিনতি সুরে আবদার করে বসে আমার সাথে ইয়াদ ভাইয়ার বিয়ে দেওয়ার জন্য। মুহূর্তে বাড়িতে বিয়ে বাড়ি আমেজ থেকে ছোটখাটো টর্নেডো বয়ে যায়। আমি নাকি পারবো তার গমরা মুখ করা গম্ভীর জলে থাকা ছেলেকে আগের মতো করতে। আমার কারণে নাকি তার ছেলে আজ 3 বছর পর হেসেছেন। কই, আমি তো একবারও দেখিনি, আর হাসলেও বিয়ে করতে হবে এমন কোনো কথা আছে আদৌ? আব্বুর কি হলো জানি না, আমার দিকে এক নজর তাকিয়ে আঙ্কেলকে নিয়ে ভিতরের রুমে চলে গেলেন। প্রায় পাক্কা 1 ঘন্টা পর এসে আম্মু আর আপিকে উদ্দেশ্য করে বললেন আমাকে রেডি করাতে আজ আমার সাথে ইয়াদ ভাইয়ার বিয়ে হবে। এটার শোনার সাথে সাথেই আমার যেমন রোদ্দুর আকাশে মেঘগুলো জমে বজ্রপাত ঝড় কানে সো সো করে বয়ে গেল। আমি কিছু বলতে নিতেই আব্বু আমাকে পাশ কাটিয়ে চলে গেলেন। আর আম্মু আমাকে হাতের ইশারা দিয়ে বুঝালেন এত মানুষের সামনে মুখ খুললেই মাইর। এখন তো আমার রীতিমত মনে হচ্ছে রেলস্টেশন বটগাছের নিচ থেকে আসলেই আমকে কুড়িয়ে এনেছে, তাই তো আমার সাথে এই ঘোর অনন্যগুলো করছে। 02 মা বলো আলহামদুলিল্লাহ বলো মা। বুঝতে পারলাম আমার কাছে এমন কোনো নিনজা টেকনিক জানা নেই এই বিয়ে নামক ঝড় থেকে বাঁচার। তাই বাধ্য হয়ে বলে ফেললাম আলহামদুলিল্লাহ, হয়ে গেলাম ইয়াদ নামক সাইকোর বেটার বউ। বউ হেও বউই তো, এমন তেমন কেউর বউ না, আবার এই সাইকোটার বউ ভাবতেই কান্না পাচ্ছে। রাগে দুঃখে ফুসফুসে পাশে বসে থাকা ইয়াদ নামক দানবের দিকে রুম্মু চোখে তাকিয়ে দেখি সেই আপাতত তার গম্ভীর চিন্তায় মুগ্ধ আছে। আচ্ছা, ওর মনে এখন কি চলছে? ও কি আমাকে নিয়ে ওর মনে পাগলা গারদের কোনো কাহানি সাজাতে ব্যস্ত নেই তো? ভেবেই গা যেমন মুহূর্তে কাটা দিয়ে উঠল, এখন শ্বাস নিতেও কষ্ট হচ্ছে। বাবাইটা আমার, কখন যে তুই এত বড় হয়ে গেলি বুঝতেই পারিনি। গালে হাত দিয়ে কান্না মিশ্রিত সুরে। এতদিন আমার ঘর তোর হাসি দুষ্টুমিতে মেতে থাকতো, আজ সব শান্ত করে চলে যাচ্ছি সনের ঘর আলোকিত করতে। বুঝতে যেহেতু পারনি তাহলে পাঠাচ্ছ কেন আব্বু ওই সাইকো ঘরে?
আমার আলৌকিত কারণে কি তোমার ঘরে বেশি কারেন্ট বিল আসছিল যে তুমি সেই রাগে আমাকে এইভাবে তাড়িয়ে দিচ্ছ? বাবাইটা বড্ড অভিমান হয়েছে আব্বুর উপর, তাই না? আচ্ছা, তুই কি ভরসা করিস তোর আব্বুকে? নিজের থেকেও হাজার গুণ বেশি করি, কাল ও করতাম আজও করি। কোনো সন্দেহ আছে আমার উপর? তাহলে তোর আব্বুর উপর একটু ভরসা রাখো। আমি যা করেছি তোর ভালোর কথা চিন্তা করেই করেছি। এখন হয়তো আমার কথা তুই বুঝছিস না, সময় হলে তুই একদিন ঠিকই বুঝবি তোর আব্বু তোর জন্য কোনো ভুল সিদ্ধান্ত নেয়নি। কপালে চুমো দিয়ে আব্বুর কথা শেষ হতেই আম্মু কাছে এসে আমার হাত মুঠো শক্ত করে ধরে। তুই বয়সে তোর আপি থেকে 6 বছরের ছোট হলে ও ইশারা থেকে তুই বেশি বুদ্ধিমান। আমার লম্মি মেয়ে, তোকে কিছু বলতে বা বুঝাতে হবে না আমার তোর উপর বিশ্বাস আছে, তুই সব পরিস্থিতিতে নিজেকে হাঁপ খাইয়ে চলতে পারবি। শুন মা, ইয়াদ খুব ভালো ছেলে, তুই ইয়াদকে মানিয়ে নিয়ে ওর সাথে সুখে শান্তিতে সংসার করতে পারবি না। আম্মু কথা শুনে ইতিমধ্যে 440 ভোল্টের শর্টকাট খেলাম। ইয়াদকে স্বামী হিসেবে মেনে নিতে বলছে, তার উপর আবার শান্তিতে সুখে সংসার আদৌ কি আমি পারব? ইয়াদের পরিবার বেশি দেরি করল না। খুব তাড়াতাড়ি তারা নূর ও ইশারাকে নিয়ে চলে আসল। 03 বাসর ঘরে বসানো হয়েছে নূরকে। বাসায় আসার পর থেকেই ইয়াদের আত্মীয় স্বজন অনেকেই অনেক কথা বলেছেন, সাথে একটা ফ্রি টাইপ জ্ঞানও দিয়েছেন। নূরের দাদি শাশুড়ি নূরের অবস্থা বুঝতে পেরে ইয়াদের ছোট বোনকে বলে বাসর ঘর নামক ঘরে বসিয়ে দিয়ে গেছে। আপাতত আমার জীবনের মতো রুমটা কিছুটা অন্ধকার হয়ে আছে, কিন্তু ডিম লাইটের মৃদু আলোতে চারপাশটা আফসা আফসা বোঝা যাচ্ছে। দরজা খুলে রুমে প্রবেশ করলে প্রথমে গিয়ে চোখ পড়ে বেডের উপরে ইয়াদ ভাইয়ার বিশাল এক ছবির উপর। বাইকের সাথে কিলার লুক দিয়ে দাঁড়িয়ে আছে, চোখে সানগ্লাস, মুখে আঁকাবাঁকা দাঁতে উজ্জ্বল করা হাসি, লাল পাঞ্জাবি পরিহিত, হাতা কুনি পর্যন্ত গোটানো। ছবিটার দিকে আমি হা করে তাকিয়ে আছি বড়সড় ক্রাশ খাওয়ার মতো। এটা কি এই ইয়াদ যাকে আমি কিছুক্ষণ আগে গুমরা লুকে দেখেছিলাম? ছবিটা আজ থেকে ঠিক 3 বছর আগের তোলা, ছবির নিচে তারিখ দেওয়া আছে, তাই বুঝতে কষ্ট হল না। হঠাৎ দরজা খোলার আওয়াজে আমি ঘুরে তাকালাম। নূর, কেন করলে আমার সাথে এমন? অহোহো, আইসি, আমার বাবার টাকার জন্য, তাই তো? তাছাড়া আর কি বা হতে পারে? তোমাদের মতো মেয়েদের কাজই হলো টাকার জন্য অন্যের জীবন নষ্ট করে দেওয়া। আমি কি বলবো ভেবে পাচ্ছি না। এই সাইকো আমদানি বলে কি এইসব কত সহজে সব দোষ আমার ঘাড়ে দিয়ে দিল? সাথে ভাগ্যক্রমে খারাপ ও লোভী মেয়ের পদবিটা ও উনার জন্য আজ পেয়ে গেলাম। আমি মিডিল ক্লাস ফ্যামিলি মেয়ে বলে যা নয় তা বলবে, আর আমি মুখ বুঝে সব শুনব। তুমি দেখতে যতটা ভোলাভালা ইনোসেন্ট বুঝাও, তার এক ছিটে ফোঁটা ও তুমি নও, সেটা তুমি খুব ভালো করে জানো, আর আমিও জেনে গেছি। তাই এই ভোলাভালা অবুঝ ইনোসেন্ট লুক দেওয়ার ড্রামা বন্ধ করো। রাগিত সুরে, দেখুন আপনি কিন্তু এবার আপনার লিমিট পার করছেন। হোয়াট ডু ইউ মিন বাই ভোলাভালা ড্রামা বন্ধ করো? আমাকে দেখে কি আপনার কোনো অ্যাঙ্গেলে অভিনেত্রী মনে হয়? হ্যাঁ, আপনি কাকে কি বলছেন? আপনি আদৌ কি বুঝে বলছেন? তাসা ছিল হাসি দিয়ে। কি বললা? লিমিট? হাসালে আমাকে। তোমার আদৌ লিমিট বলে কিছু থাকলে তো লিমিট পার করব, তাই না? যদি তোমার মধ্যে সামান্যতম লিমিট, আত্মসম্মান বোধ বলে কিছু থাকত, তাহলে আমাকে বিয়ে করতে না। আমার এবার বুকটা ফাইটটা যায়, মরা কান্না আসতেছে। বাবা আমাকে শেষমেশ এই কোনো পাগলের সাথে বিয়ে দিল। এই তো পাগল ও না পাগলের নামে মিসকা শয়তান।
বলে কি এইসব কোথায় আমি কপাট রাগ দেখাবো, এই পোলা উল্টো আমাকেই রাগ দেখাচ্ছে। বলি এটা কি স্টার জলসার মঞ্চ পাইছে যে একের ভিতরে সব বলে যাচ্ছে? না, জীবনটা কে ওই ফালতু স্টার জলসা হতে দেওয়া যাবে না, কিছুতেই না। আমি কমাট রাগ দেখিয়ে শাড়ি আঁচল কোমরে গুজে উনার সামনে গিয়ে আঙুল তুলে, এই যে মিস্টার, এটা কি কোনো সিনেমা হল পেয়েছেন যে ডায়লগ বাজি দিয়ে যাবেন আর আমি সব শুনে নীরবে হজম করে যাব? আমাকে কি কোনো অ্যাঙ্গেলে সাবানা পেয়েছেন যে আপনার এই ডায়লগ শুনে কানে হাত দিয়ে না স্বামী না ওগো বলো না এইসব বলে মরা কান্না ঝুড়ে দিব? ফর উ কাইন্ড ইনফরমেশন, আমি নূর সাবানা না যে আপনার কথাগুলো সব সহ্য করে নিব। আর কি জানি বললেন, অহোহে আমি আপনার জীবন নষ্ট করেছি তাই তো অফসোস হাসালেন আমাকে? জীবন আমি নষ্ট করেছি না আপনি আমার করেছেন, কোনটা বলেন তো? আর আমি আপনার কাছে গিয়ে বলেছি একবারও যে আমাকে বিয়ে করো, আমাকে বিয়ে ইয়াদ না হলে তো আমি তোমার বাবার টাকা কিছুতেই পাব না। বরং আপনার বাবা আমার আব্বুর কাছে এসে হাত জোর করে বলেছেন ইয়াদের সাথে যেন নূরের বিয়ে হয়। আর কি জানি বলেছিলেন খারাপ মেয়ে, খারাপের কি দেখলেন বলেন তো? আমি যদি চাইতাম তখন বাড়ি ভর্তি মেহমানদের সামনে একটা সিনক্রেট করতে পারতাম, করেছি। কি? চুপ হয়ে গেলেন যে, জবাব নাই আপনার কাছে? উনি আমার দিকে কিছুক্ষণ শান্ত চাহনিতে তাকিয়ে ব্যালকনিতে চলে গেলেন। আমি উনার যাওয়ার দিকে তাকিয়ে দীর্ঘ শ্বাস নিয়ে ওয়াশরুমে চলে গেলাম। মাথা ঠান্ডা করার জন্য লম্বা এক শাওয়ার প্রয়োজন। 05 সকাল সকাল দরজায় কড়া নড়ায় আমার ঘুম ভাঙল। ঘুম ঘুম চোখে হেলেডুলে দরজা খুলে দেখি আমার বোন ইশারা দাঁড়িয়ে আছে, মুখে সূর্যমুখী লাভা ধারণ করে। কি হয়েছে আপি, এমন করে তাকিয়ে আছো কেন? কেউ কিছু বলেছে তোমাকে চিন্তিত হয়ে? বলি কয়টা বাজে? এমা তোমার ঘরে ঘড়ি নাই আপু? কয়টা বাজে জানার জন্য এই সকাল সকাল আমার শান্তির ঘুমটা নষ্ট করলা? This is not fair আপু ছোটটি। নূরর চিল্লাও কেন? কানে হাত দিয়ে ঘড়ির দিকে তাকিয়ে দেখি সকাল 9টা বেজে 10 মিনিট বাজতে চলল। চারপাশটা চোখ বুলিয়ে মনে পড়ল আমি তো আমার বাসায় না। আসিফ আঙ্কেলের বাসায়। এবার আপি দিকে তাকিয়ে তার রাগার কারণ বুঝতে পারলাম। সরি, আমি বুঝতে পারিনি যে এত দেরি হয়ে যাবে। নূর তুই কখন বড় হইবি বলতো? যা জলদি করে ফ্রেশ হয়ে নিচে আয়, মামুনি তোকে ডাকছে সেই কখন থেকে। আচ্ছা তুমি যাও, আমি আসছি। রান্নাঘরে এক কোনায় সেই কখন থেকে এসে দাঁড়িয়ে আছি, আমাকে কেউ কিছু করতে দিচ্ছে না। মামুনি আর আপু সব কাজ করছে, আমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেই যাচ্ছি। বলি আমি তোমাদের একটু হেল্প করি না প্লিজ? যত সেই কখন থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেই চলছি। দেখতে দেখতে এখন আমি বড্ড ক্লান্ত হয়ে যাচ্ছি, এবার তো কিছু করতে দাও আমাকে। সবাই কি বলবে বলতো? বাড়ির বড় বউ হয়ে দিব্যি দাঁড়িয়ে আছে, শাশুড়ি মা আর ছোট বউ সব কাজ করছে। তোমাদের জন্য আজ সিরিয়ালের দরজাল বউ হয়ে গেলাম, যাও অভিমানের সুরে। দেখ মেয়ে বলে কি, এইটুকু পুচকি মেয়ে বলে কাজ করবে, আর আমারা কখন বললাম তুই সিরিয়ালের দরজাল বউ? আর হলেও সমস্যা নাই, আমারাই মানিয়ে নিব। না ইশারা ঠিক বললাম তো? মুচকি হেসে। মামুনি তোমরা হাসছো? নোট ফেয়ার। এখন যা তো আম্মু, গিয়ে ইয়াদকে কফিটা দিয়ে আয়। আমি যাব হতাশ হয়ে। হ্যাঁ যাই, গিয়ে একটু দিয়ে আয়, আমি তো কাজ করছি, না হলে আমিই যেতাম। আচ্ছা দাও, দিয়ে আচ্ছি। খাটাসকে এই কি ব্ল্যাক কফি? হ্যাঁ, ইয়াদ ব্ল্যাক কফি খায়। এই কারণেই তো বলি মুখে এত চিরতা রসযুক্ত কথা কেন বের হয় মনে মনে?
রুমে এসে সেই কখন থেকে উনাকে ডেকে যাচ্ছি, এই যে শুনছেন, ওগো সাইকো স্বামী শুনছ বলে উঠার কোনো নামই নেই। ডাকতে ডাকতে আমি রীতিমত হাঁপিয়ে যাচ্ছি আর মহাশয় আরামসে দিব্যি ঘুমাচ্ছেন। না কিছু তো করতে হবে, কানের সামনে গিয়ে ওই বেটা সাইকো ওই বেটা সাইকো ওই উঠো। উনি বেককলের মতো চোখ খুললেই বসে জোরে জোরে শ্বাস নিচ্ছেন, এক হাত কানে আর বুকে এক হাত দিয়ে। উনাকে দেখে মনে হচ্ছে বড়সড় কোনো এক ভূমিকম্প উনার উপর বয়ে গেছে, তাই এভাবে কাঁপছে। উনাকে এইভাবে জ্বালাতন করতে পেরে মনে আহোহ সেই শান্তি লাগছে। এবার বুঝো বেটা, কত ধানে কত চাল। তোর জন্য কাল এই শীতের মধ্যে মাথা ঠান্ডা করার জন্য আমায় শাওয়ার নিতে হয়েছে, তার জন্য এই ছোটখাটো প্রতিশোধ নিলাম। আমি আবার বড় মনের বালিকা, তো তাই কেউ ঋণ রাখা বেশি দিন পছন্দ করি না। শয়তানি হাসি দিয়ে উনি ঝট করে বসা থেকে উঠে দাঁড়ালেন আমার সামনে, ধীর পায়ে এসে কিছুক্ষণ ভ্রু কুঁচকে আমার দিকে রুম্মু চোখে তাকিয়ে থেকেই। উনার চোখে রাগটা আমি স্পষ্ট দেখতে পাচ্ছি। এই মুহূর্তে রাগে উনার কপালে রগগুলো ফুলে উঠেছে, কোবরা মতো ফুসফুস করে ফুলছেন। কতটা যে ভয়ঙ্কর লাগছে উনাকে দেখতে। আমি ভয়ে ঢোক গিলে জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে কাপা কাপা গলায় বললাম, ভোগ ভাইয়া আপনার কফিটা। আর কিছু বলার বা শোনার সুযোগ না দিয়ে এক দৌড় লাগালাম। আপাতত এই সাইকো ছোবলা থেকে বাঁচতে পারলেই আমার বাবার নাম। সিঁড়ি থেকে নেমেই বুকে হাত দিয়ে জোরে জোরে শ্বাস নিচ্ছি, আর একটুর জন্য বড়সড় বর্জ্যপাত হাত থেকে বেঁচে গেলাম। কি গো ভাবি, এভাবে হাঁপানি রোগীদের মতো হাঁপাচ্ছ কেন? ভাইয়া বুঝি আদর বেশি দিয়ে ফেলেছে তোমাকে? মুখ টিপে হেসে আমি চোখ বড় করে তাকিয়ে আছি ইরার দিকে। কত ফাজিল মাইয়া, দেখছো কি কয় এইসব? ইরার দিকে তাকিয়ে দুষ্টু হাসি দিয়ে, না গো নমদিনী, আমাকে না, আমি উল্টো তোমার ভাইজানকে পরম আদর দিয়ে এসেছি। লজ্জা পাওয়ার ভূমিতে মুখে হাত দিয়ে ইরা আমার দিকে অবিশ্বাস চাহনিতে তাকিয়ে আছে হা করে। তাতে আমার জামাইয়ের কি? লও ঠেলা, এবার হজম করো ননদিনী, আমাকে পচাতে আসছিলা না? দুষ্টু হাসি দিয়ে দূর থেকে দিদা আর আপি ইরা থতমত অবস্থা দেখে মিটমিট করে হাসছে। 06 টেবিলে সবাই এক এক করে এসে বসেছে দুপুরে লাঞ্চ করবে বলে। আমি বসতেই, ইফরান, কি গো শালিকা, আমার ভাই কই? নূর, আমি কি এখন উনাকে পকেটে করে নিয়ে ঘুরব? সবাই আমাকে কেন জিজ্ঞাস করো মনে মনে? উনি তো রুমে জিজু। ইশারা, রুমে থাকলে হবে, ডাক দিয়ে নিয়ে আয়, একসাথে বসে সবাই লাঞ্চ করব। আসিফ আঙ্কেল ইয়াদ আমাদের সাথে লাঞ্চ করে না। দীর্ঘ 3 বছর ধরে টেবিলে বসতে বসতে, তাই ডেকেও লাভ নেই। ইশারা, কেন? নূর, আরে আপি, উনি তো আরামদায়ক প্রেমিক, তাই তো দেখো না রুম থেকে সহজে বের হয় না। মহাশয়, ঠিক বলেছি না আঙ্কেল? ইশারা নুরোর চোখ রাঙিয়ে, এতদিন করেনি, আজ করবে যা, ডাক দিয়ে নিয়ে আয় ভাইয়াকে। নূর, আমি যাব। আঙ্কেল তো বলল। আচ্ছা আচ্ছা যাচ্ছি, এভাবে তাকাও কেন? ভয় করে তো। রুমে এসে দেখি রুম পুরো ফাঁকা, উনি কোথায় নেই। কোথায় গেলেন এই মহাশয় আবার বাহিরে? ও তো যেতে দেখলাম না তাহলে। ব্যালকনি উঁকি দিয়ে দেখি উনি ব্যালকনিতে দাঁড়িয়ে আছেন। আমি ধীর পায়ে ওনার দিকে একটু এগিয়ে গেলাম, উনি এখনো আকাশের দিকে তাকিয়ে আছেন। আমি একটু কেশে আমার উপস্থিতি জানান দিলাম, তাতে কোনো কাজ হলো না। উনি কোনো রিয়েক্ট করলেন না। আমি জানি যে উনি হক্কাল হক্কাল ঘুম থেকে উঠে চিরতা রসকযুক্ত ব্ল্যাক কফি খান। ভাবতেই গা কেমন যেন বমি বমি লাগছে। এত বাজে টেস্ট কিভাবে হয় মানুষের? যাই হোক, তাতে আমার কি?
আচ্ছা, উনাকে কি জিজ্ঞাস করব? আজ উনার কফিতে চিরতা কম হয়েছিল কিনা সেই চিন্তায় হয়তো মহাশয় মোড অফ কিরে আছে। আহোহোহ, কি প্রেম চিরতার সাথে দেখেই আমার চোখে পানি এসে গেল। না থাক, জিজ্ঞাস করা লাগবো না, পড়ে আবার রাম ধমক দিল। এসব নানারকম কথা ভাবতে ভাবতেই রুমের ভেতরে আসার জন্য পা দিতেই নূর নরম সুরে, উনার এই নরম সুরে ডাকে আমি কেঁপে উঠলাম। এত সুন্দর করে কেউ ডাকেনি আমাকে এর আগে। আমি ঘুরে উনার দিকে তাকিয়ে আছি কৌতূহল নিয়ে। উনি এখনো সামনের দিকে তাকিয়ে আছে। আচ্ছা, উনি এই নরম সুরে ডেকে বাস দিবেন না তো আমাকে সকালের জন্য? আই এম সরি। আমি অবাকের শেষ চৌড়ায় পৌঁছিয়ে গেলাম। চোখ বড় বড় করে তাকিয়ে আছি উনার দিকে। আমি কি কানে ভুল শুনলাম? উনি কি আদৌ আমাকে সরি বলেছেন? এবার উনি ঘুরে আমার দিকে তাকিয়ে মাথা নিচু করে বললেন, আই এম সরি, তোমার সাথে আমার কাল ওইভাবে কথা বলা উচিত হয়নি। কি করব বলো, বাবার উপর রেগেছিলাম। আমি ভেবেছিলাম হয়তো তুমি এই বিয়েতে না করে দিবে। কিন্তু যখন দেখলাম তুমি এই বিয়েতে না করলে না, তখন তোমার উপর এক চাপা রাগ হয়। সেই রাগে ক্ষোভ আমি তোমার দিকটা না বুঝেই তোমার সাথে মিসবিহেভ করি। তুমি যদি কাল আমাকে ওইভাবে কথাগুলো না বলতে, হয়তো আমি তোমার দিকটা কখনো বুঝার চেষ্টা করতাম না। আমি উনার দিকে হ্যাঁ করে তাকিয়ে আছি, কেন জানি কথাগুলো হজম করতে কষ্ট হচ্ছে। মন বলছে বেটা সাইকো, যাই হোক অত ও খারাপ না। আমি উনার দিকে কিছুক্ষণ অবিশ্বাস চাহনিতে তাকিয়ে থেকে বললাম, ইটস ওকে, আপনি আপনার ভুল বুঝতে পেরেছেন, এতেই আমি খুশি। আঙ্কেল আপনাকে ডাকছেন নিচে খেতে, এই বলেই আমি নিচে চলে আসলাম। ইশারা কিরে ভাইয়া কোথায়? নূর, আমি উনাকে বলছি, হয়তো আসছে। আসিফ আঙ্কেল আসবে না, তোমরা শুরু করো। দীর্ঘশ্বাস ছেড়ে 07। ওই তো আমার দাদুভাই চলে এসেছে। কি গো দাদুভাই, মুখের এমন হাবভাব করে রেখেছে কেন? আদর বুঝি কম হয়েছে নাকি? উনাকে খোঁচা দিয়ে দিদা কথায় আমার কাশ উঠে গেল। আল্লাহ, আমি কার সামনে কি বলেছিলাম? আপু আমার দিকে পানি এগিয়ে দিয়ে চোখ টিপ দিয়ে মুচকি হাসছেন। ঈশ্বর, কি লজ্জা, কি লজ্জা, মরি যাই মরি যাই। দিদা, ও নাকি দরকার ছিল এভাবে সবার সামনে লজ্জায় ফেলার? আমার ইজ্জত ফালুদা করে দিল। আর এই সাইকো বেটাকেও বলি, এতদিন রুমে বসে খেতেন, আজ ওনাকে এত কষ্ট করে নিচে আসতে বললেন কে? তার জন্য আমাকে অকারণে এই লজ্জা পড়তে হল। আমি এবার আর চোখে উনার হাবভাব দেখার জন্য উনার দিকে তাকালাম। দিদার কথায় উনার কোনো ভ্রুক্ষেপ নেই, উনি চুপচাপ নিচের দিকে তাকিয়ে খাচ্ছেন তো খাচ্ছেন। আমার হাতে মামুনি হাত দেওয়াতে আমি তার দিকে তাকালাম, তার মুখে এক বিশ্বজয় করার হাসি। কি করছো তুমি এত রাতরে এইখানে? রাগীত সুরে। দেখছিলাম, কোমরে হাত দিয়ে। মানে? না, এত এত গাছ থাকতে আপনার পুরো বারান্দাময় জুড়ে ক্যাকটাস গাছের রাজ্য কেন? কারণ ক্যাকটাস আমার খুব পছন্দ তাই। কি হ হ হ, এভাবে তাকিয়ে আছো কেন? ইডিয়েটের মতো করে। আমাকে দেখে কি তোমার এলিয়েন মনে হচ্ছে যে হ্যাঁ করে তাকিয়ে আছো বেকুব? হ্যাঁ, ঠিকই বলেছেন, এলিয়েন। এত দেখছি এলিয়েন রূপী আস্তা সাইকো একটা বিড়বিড় করে। কিছু বললে? না, কি বলবো আর। আচ্ছা বুঝলাম, ক্যাকটাস আপনার খুব পছন্দ থাকতেই পারে, স্বাভাবিক। মুখ বাঁকিয়ে তাই বলে পুরো বারান্দাময় এই কাঁটাযুক্ত ক্যাকটাস করে রাখবেন?
দুইটা একটা হলে চলে। আরে মশাই, বারান্দায় তো থাকবে ফুলের বসবাস, যেমন ধরেন গোলাপ, বেলি, সকাল সন্ধ্যা, গাধা, কসমস, আরও কত কি। এসব না লাগিয়ে কি করছেন? পুরো বারান্দায় গ্রিলে এই কাঁটা দিয়ে বরে রেখেছেন। অবশ্য আমি আপনার টেকনিক ধরতে পেরেছি, কাঁধে আস্তে করে থাপ্পড় দিয়ে। আরে এভাবে তাকিয়ে আছেন কেন? আমি বুঝতে পেরেছি এতক্ষণে আপনি যে সেফটির জন্য চোর ডাকাতের ভয় পুরো বারান্দায় কোনায় কোনায় ক্যাকটাস লাগিয়েছেন। বাহ, মাথায় গন্ডগোল থাকলে কি হবে, বুদ্ধি আছে বলতে হবে আপনার। বাই দা ওই, আইডিয়াটা চরম ছিল, আমিও কাজে লাগাবো ভাবছি। কাল তো বাসায় যাব, যাওয়ার আগে ভাবছি কয়েকটা গাছ নার্সারি থেকে নিয়ে যাব। নাহহ নূর, অযথা বাবার কষ্টের টাকা নষ্ট করে কি লাভ? এইখান থেকেই কয়েকটা নিলেই তো হলো। বাহ, কি চিন্তা আমার দেখছেন! জাস্ট সার্টাপ চিল্লিয়ে। এভাবে কাকের মতো কাকা কাকা করে চিল্লাছেন কেন? আমাকে কি দেখে আপনার বয়রা মনে হয়? আর আচরণে কিন্তু বংশের পরিচয় পাওয়া যায়, বুঝছেন? আপনি দিবেন না বললেই হলো। এভাবে একটা নিরহ মেয়ের উপর চিল্লাছেন কেন, কিপ্টু শসস কোথাকার! এই মেয়ে, এই বলি, মাথা কি ঠিক আছে তোমার? নিজে তো অযথা বকবক করে যাচ্ছ, আবার নিজেই নিজের মতো মন্তব্য সাজিয়ে যাচ্ছ। রিডিকিউলাস। ধমকের সুরে। আমার মাথা ঠিক আছে, আপনারই মাথা ঠিক নাই বেটা সাইকো। কিরে নাতবউ, যাচ্ছিস তো সেই 2 দিনের জন্য, তাহলে এত বড় ব্যাগ সাথে করে নিয়ে যাচ্ছিস যে? সেই তুমি বুঝবা না দিদা, সিঁড়ি দিয়ে ব্যাগ টেনে টেনে নামতে নামতে কাজ আছে তাই নিয়ে যাচ্ছি। সেই যা, কিন্তু তাড়াতাড়ি বাড়িতে আসা চাই। এই 2 দিন তোর গল্পের ঝুড়ি খুব মিস করব রেও। দোয়া করো দিদা, আর যাতে না আসা লাগে মনে মনে। হ্যাঁ, এসে পড়ব, চিন্তা করো না দিদা, আর হ্যাঁ, তোমাকেও আমি খুব মিস করব জড়িয়ে ধরে। ইয়াদ কোথায় নূর? পিছে তাকিয়ে দেখি আঙ্কেল, আমি তো জানি না। ও কি বাসায় নেই? ছেলেটাকে কত করে বললাম তোমাদের সাথে করে আজ যেতে, কে শুনে কার কথা? এখন তোমার আব্বুকে কি জবাব দিব বলতো আম্মু? চিন্তিত হয়। ইফরান, আব্বু চিন্তা করো না, ভাইয়া বাহিরে গাড়িতে বসে আছে। আর এই যে শালিকা, না কালতো করে টেনে। তুমি আমার ভাইয়ের খবর জানবা কি করে? তুমি তো তোমার গল্প ঝুড়ি নিয়ে বসেছ। এখন চলো জলদি করে, তোমার আপু আর বর বসে আছে গাড়িতে। আসিফ আঙ্কেল, সাবধানে গাড়ি ড্রাইভ করবি। আর শুন, ইফরান বাসায় পৌঁছে আমাকে ফোন দিবি। ইফরান, আচ্ছা আব্বু। গাড়ির জানালা দিয়ে বাহিরে তাকিয়ে আছি, মনটা আমার খুব ফুরফুরে, হয়তো বাড়ি যাচ্ছি তাই। মায় 2 দিন হলো এই বাসায় আছি, কিন্তু মনে হচ্ছে এক যুগ পড়ে যাচ্ছি। হয়তো এটাকে ফিলিংস বাবা বাড়ি টু শ্বশুর বাড়ি বলে। গাড়ির ব্রেক হতেই কল্পনা জল্পনা ধ্যান থেকে বাহিরে আসলাম, তাকিয়ে দেখি বাসায় এসে পড়েছি। আচ্ছা শুনেন, গাড়ি থেকে বের হতে হতে এভাবে ভ্রুকুচকে তাকিয়ে আছেন কেন? আপনাকেই বলছি মশায়। বলো কি বলবে? বিরক্তি সুরে। আসার সময় না আমার ব্যাগটা সাথে করে নিয়ে আসবেন। 32 বাতি বের করে। আমার ঠেকা, কে বলেছিল তোমাকে এত বড় বস্তা সাথে করে নিয়ে আসতে? এখন নিজেই তার ভার বহন করো। ভাব নিয়ে। দেখুন ভাইদের কাজ হলো বোনদের ভালো করে দেখে শুনে রাখা, কথায় কথায় খোঁটা দেওয়া, না বুঝালেন? আর এই ভাব কাকে দেখাচ্ছেন? কোমরে 2 হাত দিয়ে। হোয়াট রাবিশ! আমি তোমার ভাই হই? না তো। চিন্তার ভঙ্গিতে আপনি তো আমার ভাই প্লাস পয়েন্ট সাইকো জামাই, চোখ টিপ দিয়ে। কথাটা বলেই এক দৌড়। নূরর, আমি তোমাকে কাঁচা চাবিয়ে খাবো ফাজিল মেয়ে।
ধমকের সুরে। সেই তো খাবেনি আপনি যে মানুষ রূপী আস্তা রাক্ষস। 10 কিরে জামাই কই? আর এভাবে দৌড়াছিস কেন? বাহ আম্মু, মেয়ে এতদিন পরে এসেছে, কোথায় জিজ্ঞেস করবে কেমন আছিস তা না জিজ্ঞাস করে করছো কি? জামাই কই? কিছুটা অভিমানের সুরে। বাহ 2 দিনে এতটা আমাকে পর করে দিল আম্মু। এতদিন ভাবতাম আপু হয়তো মিথ্যা কথা বলতো যে আমাকে ট্রেন স্টেশন থেকে কুড়িয়ে এনেছ, এখন তো মনে হচ্ছে সত্য কথা। আজ যদি আমার আম্মু থাকত। তুই এত ড্রামা কোথা থেকে শিখেছিস বলতো? কান টেনে। আর কোথা থেকে শিখবে? তোমার স্টার জলসা থাকতে আর কোথাও থেকে শিখার দরকার পড়ে। কি বললা তুমি? ইশারার আব্বু রেগে। কই কি বললাম? এখন শর্ত আমাকে আমার মা দুইটার সাথে কথা বলতে দাও। কেমন আছিস? ইশারা ভালো। আব্বু জড়িয়ে ধরে। তুমি কেমন আছো? আব্বু তোদের ছাড়া কি আর ভালো থাকতে পারি? বাবাইটা কেমন আছিস? কথা বলবি না আব্বুর সাথে? বাবাইটা কি এখনো রাগ তার আব্বুর উপর? নূর ভালো না। অভিমানের সুরে। আব্বু কেন কেন? নূর কি করে আর ভালো থাকব? তুমি যে মির্জাফর এর মতো কাজ করেছ আমার সাথে। আব্বু মুচকি হাসি দিয়ে। মাঝে মাঝে সন্তানদের ভালোর কথা চিন্তা করে একটু আকটু মির্জাফর হতে হয়। মাথায় হাত দিয়ে। তা বাবাইরা ইরফান আর ইয়াদ বাবা কোথায় দেখছি না যে? আমরা এইখানে আব্বু। আব্বু কি তোমাদের হাতে এত ব্যাগ কেন? ইরফান কোথায় এত ব্যাগ? আব্বু সামান্য তো। আর এটাকে এত বললে কিন্তু মামুনি আর আব্বু রাগ করবে আপনার উপর। আব্বু ওফ এই আসিফ বেটা আর ভাবিকে বলে আর পারি না। আমরা কি পর যে যখনই আসবা তখনই গিফট সাথে করে নিয়ে আসতে হবে? এখন বাবারা যাও রুমে গিয়ে ফ্রেশ হয়ে আসো, তারপর একসাথে সবাই জমে বসে গল্প করে লাঞ্চ করব। 11 রাত 10টা বাজে। সব কাজিনরা ছাদে একজোট হয়ে গল্প আসর নিয়ে বসেছে। সবাই সবার 2 দিনে জমিয়ে রাখা কথাগুলো বলছে একে অপরকে। মনে হচ্ছে 2 দিন না, পাক্কা 2 বছর হয়ে গেছে এদের কথা শুনে, তাই মনে হচ্ছে। নীরব দর্শকে এক প্রকার বাধ্য হয়ে তাদের মাঝে বসে ইয়াদ আর ইরফানকে শুনতে হচ্ছে এই কাজিন নামক টেপ রেকর্ডের কথাগুলো। দীপ্ত, অনেক তো গল্প হলো, চল এবার গানের কলি খেলি। এই শীতের মধ্যে খেলতে ভালো লাগবে। আর সাথে তো আজ নতুন 2জন সদস্য আছে। নূর এই বাচ্চা পোলাপানদের খেলা বাদ দেও তো। এসব ফালতু গেম ভালো লাগে না। অন্য কিছু খেলি চলো। অনিক অরে আমার 80 বছরের বড় বুড়িটারে দেখি তো। তা বুড়ি, তোমার বিয়ে হয়ে গেছে বলে কি নিজেকে বড় মনে করছো? এইখানে যদি কেউ বাচ্চা হয় তাহলে কিন্তু নিতান্ত তুমি ভুললে চলবে পুচকি। নূর ভাইয়া রেগে। আমি মোটে ও অত ছোট না, নাও আইএম 20+ বুঝছ? তাই পুচকি বলবা না। ভাব নিয়ে। দীপ্ত অরে আমার 20+ রে। তা 20+ আমরা কিন্তু এইখানে সব 25-এর উপরে বাবু, চোখ টিপ দিয়ে। আর আমি বুঝতে পারছি ঠিক, আর কেউ বুঝতে না পারলেও। তুই যে গান গাইতে পারিস না তাই বলছিস বাদ দিতে? কি মনে হয় সব নিনজা টেকনিক তুই জানিস আর কেউ জানে না? শুন, যেহেতু তুই এইখানে সবার থেকে ছোট তাই তুই দুধভাত যা। তুই ও কি মনে রাখবি আমাকে, এই দীপ্তকে? ইশারা আচ্ছা ইয়াদ ভাই, আমি শুনেছি আপনি খুব ভালো গান করতে পারেন। স্কুল, কলেজ, ভার্সিটিতেও আপনি সব সময় ফাংশনে গান করতেন। আজ আমাদের একটা গান গেয়ে শোনাবেন প্লিজ? ভাইয়া না করবেন না প্লিজ? জজ্জ ইরফান হ্যাঁ ভাই, ধর না একটা গান প্লিজ। অনেক দিন ধরে তোর কোনো গান শুনি না, আজ একটা গান গেয়ে আমাদের শোনা না।
ইয়াদহ আজ ভালো লাগছে না ইরফান, কোনো আর একদিন, আজ তোরা গান গায় আমি শুনি। নূর এত ভাব নিচ্ছেন কেন, বললেই হলো আপনি গান পারেন না। হুহ, মুখ বাঁকিয়ে দীর্ঘ শ্বাস নিয়ে মলিন হেসে সবার দিকে তাকিয়ে, মনটা আমার ভীষণ খারাপ, চার দেয়ালে বন্দি, ইচ্ছে নেই আর করতে নতুন ভালো থাকার সন্ধি। মনটা আমার ভীষণ খারাপ, চার দেয়ালে বন্দি, ইচ্ছে নেই আর করতে নতুন ভালো থাকার সন্ধি। আকাশের দিকে তাকিয়ে মলিন হেসে, আমি যেমন আছি তেমন আছি ভালো। তোমাদের রং অনেক রঙিন, আমার প্রিয় কালো। আমি যেমন আছি তেমন আছি ভালো। তোমাদের রং অনেক রঙিন, আমার প্রিয় কালো। আমার দিকে তাকিয়ে স্বপ্ন এসে এই দুচোখ তারায় করে খেলা। সব হারিয়ে খুঁজে পেলাম হারানোদের মেলা। স্বপ্ন এসে এই দুচোখ তারায় করে খেলা। সব হারিয়ে খুঁজে পেলাম হারানোদের মেলা। একলা থাকার একলা আমি একলা ভালো থাকি। মন খারাপের সময়গুলো নিজের কাছেই রাখি। একলা থাকার একলা আমি একলা ভালো থাকি। মন খারাপের সময়গুলো নিজের কাছেই রাখি। মনটা আমার ভীষণ খারাপ, চার দেয়ালে বন্দি, ইচ্ছে নেই আর করতে নতুন ভালো থাকা সন্ধি। আমি যেমন আছি তেমন আমি ভালো। তোমাদের রং অনেক রঙিন, আমার প্রিয় কালো। চোখের পানিগুলো আড়ালে মুছে, ইয়াদহ আমি আসছি একটু, বলেই উঠে নিচে চলে গেল। সবার মুগ্ধ নয়নে ইয়াদের গান এতক্ষণে শুনছিল, কিন্তু কেউ বুঝতে পারল না গানের ভেতরে ইয়াদের লুকিয়ে রাখা আবদ্ধ কষ্টগুলো। আর কেউ না বুঝলেও ইরফান ঠিকই বুঝেছে তার ভাইয়ের কষ্টগুলো, তাই তো তার চোখে ও পানিতে চিকচিক করছে। উনার মনে এত কিসের কষ্ট আমাকে জানতে হবে। নূরের চোখেও পানি। দেখতে দেখতে আজ 15 দিন কেটে গেছে। এই সামান্য কিছু দিনের ব্যবধানে সবার সাথে নূরের বন্ডিং জমে পুরো ক্ষীর হয়েছে। বাড়িতে এখন সবাই নূরের দুষ্টুমিতে মেতে থাকে। নূরের অদ্ভুত অদ্ভুত কাণ্ড আজগুবি কথাগুলো সবাই যেমন খুব উপভোগ করে। অবশ্য এর মধ্যে নূর অনেকবার নানা রকম কথার ঝুলির ফাঁকে ফাঁকে জানার চেষ্টা করেছিল ইয়াদের সাথে এমন কি হয়েছিল, কিন্তু সবাই তাকে এড়িয়ে গেছে ব্যাপারটা। কিন্তু মামুনি বলেছে এখনো জানার সঠিক সময় আসেনি, সঠিক সময় আসলে তাকে সব বলবে। সবার সাথে সমর্পক আস্তে আস্তে স্বাভাবিক হলেও নূর তার সাইকোর সমর্পক সেই আগের মতোই আছে, টম এন্ড জেরি। কিন্তু একে উপকে এখন আর সেই বিরক্তি লাগে না আগের মতো করে। আরে আরে কি করছেন, কি সরুন তো সরুন, হুস হুস হুস। চিপস খেতে খেতে এই মেয়ে, এই কি করছো কি তুমি? আর রুমের এই কি অবস্থা করে রেখেছ? রাগিত সুরে। ওফ অফ, এতদিন জানতাম রাত কানা আছে, এখন তো দেখি রাত কানার সাথে সাথে দিন কানা ও আমাদানি হয়েছে বাহহ। দেখতেই তো পারছেন মশায় আমি ডোরেমন দেখছি, তাহলে জিজ্ঞাস বা কোন দুঃখে করছেন? সরুন তো টিভির সামনে থেকে, এমন খাম্বার মতো না দাঁড়িয়ে থেকে আমাকে শান্তিতে দেখতে দিন। তুমি কি বাচ্চা যে ডোরেমন দেখছ? আর দেখছ তো দেখছ, রুমের এই কি হাল করে রেখেছ? পুরো রুমে জুড়ে চিপস ছিটিয়ে রেখেছ কেন? খাচ্ছ কম ফেলছ বেশি? এটা কি আদৌ কোনো রুম না, তোমার জন্য ডাস্টবিন কোনটা? ধমকের সুরে। সারাদিন অফিসের খাটুনি করে, এখন আমি তোমার জন্য বাসায় এসে বোয়ার ওর ডিউটি করব। ব্যাপারটা কিন্তু মন্দ না, চিন্তিত ভঙ্গিতে করলে করতে পারেন আপনাকে, কিন্তু সেইই মানাবে এই ডিউটিতে মিস্টার।
দেখো, আমি এখন অযথা কোনো তর্কে যেতে চাচ্ছি না তোমার সাথে। তাই 5 মিনিটের সময় দিল তোমাকে। আমি যেন ফ্রেশ হয়ে এসে দেখি তুমি পুরো রুমকে ক্লিন করে রেখেছ। আর যদি তুমি পরিষ্কার না করো তাহলে এর ব্যবস্থা কিন্তু ভয়াবহ হবে তোমার জন্য। কচু হবে, শালা উগন্ডার রাক্ষস খালি কথায় কথায় ধমকাই আমাকে। দেখিস তোর বউ একজন নিতান্ত শেওলা গাছের ছেকা খাওয়া বেকা হওয়া প্রেতনি হবে যে তোর ঘাড়ে বসে বসে সারাদিন তোর ঘাড় মটকাবে হো। আর সাথে তার দাঁতগুলো হবে ফোকলা ফোকলা, যখন হাসবে তার চিরল দাঁত দিয়ে, তখন সবাই বলবে দেখো ইয়াদ সাইকো বৌদাত ফোকলা আমিন। তুইও কি এই মুখে মনে রাখবি? যা বদদোয়া করে দিল মহহ। হে আল্লাহ, আমি কি করলাম? এই পাগলের সাথে থাকতে থাকতে আমি নিজেই হাফ পাগল কবে হলাম। এই সাইকো বেটার বউ তো আমি। নিজেকে নিজেই এত বাজে অভিশাপগুলো দিয়ে দিল হাউ। নিতান্ত মনে মনে কথাগুলো বলছে। মনে মনে আমার গোষ্ঠী উদ্ধার করা হলে আর আমাকে বিশেষ বিশেষ গালি পর্ব দেওয়া শেষ হলে ফতাফত কাজে লেগে পড়ো। ওয়াশরুমে যেতে যেতে 13 রাত 9টায় সবাই একসাথে বসে ডিনার করছে। ইশারা ইফরান কোথায়? এই তো আম্মু, আমি এখানে জলদি করে খেতে দেও তো, খুব ক্ষুধা লেগেছে। বস আমি দিচ্ছি, আজ তোদের দুই ভাইয়ের প্রিয় পছন্দের কাচ্চি রান্না করছি। ওফ আম্মু জলদি করে দাও তাহলে। আচ্ছা আব্বু, একটা কথা ছিল তোমার সাথে। চেয়ারে বসতে বসতে আব্বু হ্যাঁ বল। ইফরান কি বলবি? ইফরান নূরের তো সবে মায় পরিম্মা শেষ হলো, এর মধ্যে বিয়ে হয়ে গেল। কোথায় তো আর যাওয়া হয়নি ওর, তাই ভাবছি নূর, ইশারা, ইরা আমি ভাইয়া কোথাও থেকে ঘুরে আসি কি বলো? নূর ঠিক বলেছ জিজু, একদম আমার মনের কথা বলছো, তাই তো তোমাকে এত এত ভালোবাসি। চলো সাজেক যাই সবাই মিলে। আব্বু মন্ধ না, নূর মামনি আর বাকিরা যদি যেতে চায় তাহলে যা, গিয়ে ঘুরে আয় তোরা কিছু দিন এর জন্য, আমার কোনো আপত্তি নেই। মুচকি হাসি দিয়ে নূর ধন্যবাদ আঙ্কেল, জিভে কামড় দিয়ে সরি বাবা। আই লাভ ইউ। 32 বাতি বের করে। ইয়াদহ কোথাও যাওয়া হবে না তোমার? ইফরান তোদের যেতে মন চাইলে তোরা যায়। নূর আর আমি যাব না। নিজের দিকে তাকিয়ে খেতে খেতে নূর বললেই হলো আমি যাব না, আপনার যেতে মন না চাইলে আপনি থাকুন বাসায়, আমি তো যাবই। ইয়াদহ তুমি যাবা না মানে যাবা না বেশস? নূর কেন যামু না, কোনো সুখে যামু না শুনি, রেগে। ইয়াদহ আমি বলছি তাই, আর তুমি আমার কথা শুনতে বাধ্য। নূর মগের মুলুক বললেই হল। ইয়াদহ হ্যাঁ হল, কিছুটা ধমকের সুরে। ইয়াদ কি হচ্ছে কি? নূর কেন যাবে না, আর তুমি ওর সাথে এমনভাবে কেন কথা বলছ? ইয়াদহ আব্বু প্লিজ, এটা আমার আর আমার ওয়াইফের ব্যাপার। আমি চাই না এর মধ্যে কেউ কিছু বলুক। সবাই এক প্রকার অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে ইয়াদের দিকে। ইয়াদ নূরকে নিজের বউ বলে দাবি করছে, তাহলে কি সে ধীরে ধীরে তাদের সমর্থকে মেনে নিতে শুরু করেছে? নূর তাহলে আমাকেই বলেন, আমি কোনো দুঃখে যাব না। ইয়াদহ কারণ কাল থেকে তুমি কোচিং এ যাবা। নূর কোনো কোচিং? কিসের কোচিং? অবাক হয়ে ইয়াদহ হুহুত হইছে তিরিং বিরিং তোমার। তুমি যে এইচএসসি দিয়েছ সেই খেয়াল কি আছে? নূর তো এইচএসসি সাথে সাজেক যাওয়ার কি সমর্পক? ইয়াদহ আলবাদ সমর্পক আছে। নূর ভাইরে ভাই, কথা না পেঁচিয়ে আপনি যদি সারাংশটা একটু ব্যাখ্যাটা দিতেন। আর জিজু তোমার ভাইকে কিছু বলতো, আমি হাঁপিয়ে যাচ্ছি উনার সাথে অযথা তর্ক করে করে। ইয়াদহ ইফরান কি বলবে? আমি বলছি,
1 মাস তো চলেই গেল আছে আর মায় 2 মাস, এখন যদি এই 2 মাস ভালো করে না পড় তাহলে রেজাল্ট দেওয়ার পর ভার্সিটিতে অ্যাডমিশন নিবে কিভাবে? তাই তুমি যাবা না। এখন থেকে নো তিরিং তিরিং অনলি পড়া বিরিং বিরিং বুঝছো? ঘুমো ঘুমো চোখে উনার দিকে এক প্রকার ভ্রু কুচকে তাকিয়ে আছি মৃদু ফিউচার ডিম লাইটের মতো করে। আর উনি মহাশয় আমার দিকে কোবরা মতো বিরক্তিকর গম্ভীর লুক দিয়ে আছেন। উঠো। শুনুন না, এমন করেন কিল্লাই মায়েরও তো 6টা বাজে আর একটু ঘুমাই। কোচিং এত নিয়ে যাবেন সেই 9টায়, তাহলে সমস্যা কি আপনার? একটু হিসহুস করেন না, এই নিরহ মেয়েটাকে দেখে কি আপনার এই পাষাণ দিল মায়া টয়া হয় না? সেই মায়াতে না হয় আমার উপর করুণা করেন, একটু ঘুমাইতে দিন আমাকে। ঘুম ঘুম কণ্ঠে। দেখো রাগ উঠাইও না, চুপচাপ উঠে পড়ো, ভালো ভালোই না হলে কিন্তু। কি? তুলে এক আছাড় দিব। আই হেভ হে এই মুহূর্তে গম্ভীরতম কোশ্চেন। খাট থেকে নেমে আপনাকে কি মামনি জন্মের পর মুখে মধুর জায়গায় ভুলে টুলে বাইয়েনি চান্স নিমপাতা রস দেয়নি তো? চিন্তিত ভঙ্গিতে। হোয়াট রাবিশ। রেগে। তাহলে যখন তখন মুখ খুললে নিমপাতা রসক সিঙ্গারার মতো এত বাজে বাজে বকেন কেন? আর শুনুন, কোচিংয়ে নিয়ে যাচ্ছেন সেই ভালো কথা, কিন্তু শুনে রাখুন আমি কোনো ভর্তি তুর্তি হব না, কোচিং ভবন করে এসে পড়ব বাসায়, বুঝছেন? আমার আব্বুর সাথে এই নিয়ে বহুত আগেই ডিল কনফার্ম হয়েছে, তাই এর মধ্যে আপনার এই লম্বা যুক্ত নাকটা ঢুকিয়ে অযথা বোচা করেন না। ভাব নিয়ে কি কথা হয়েছিল? সেই যাই কথা হয়ে থাকুক না কেন, তোমার আব্বুর সাথে হয়েছিল, আমার সাথে না, তাই আমি তোমার ডিলকে বয়কট করলাম। আর আমার নাক নিয়ে তোমার এত চিন্তা না করলেও চলবে। আপনি বয়কট করার কে? আর করলেও আমি মানব কেন? শুনেন, আমি আমার আব্বুর পরম আদরের মেয়ে, আব্বু যাই বলবে আমি তাই করব। হু হু। তো কি করবা? আমি ও একটু শুনি। শান্ত চাহনিতে। শুনুন, আব্বু আমাকে বলছে নূর এই 2টো বছর একটু কষ্ট করে পড়ো মা, তারপর যে 3 মাস সময় পাবা খালি খাবা দাবা ঘুরবা, নো পড়াটুরা, অনলি ঘোরাফেরা। তারপর রেজাল্ট দিল, প্রাইভেট ভার্সিটিতে অ্যাডমিশন করিয়ে দিব। তাই নো প্যারা, বসো, অনলি চিল। ভাব নিয়ে ভ্রু চুলকে। তাই এই ডিলটা শ্বশুর মশাই কবে করছিল তোমার সাথে? সেকেন্ড ইয়ারে থাকতে কেন বলুন তো? অহোহো, তাহলে তো তখন তুমি তোমার বাবার পররম আদরের মেয়ে ছিলা। চিন্তিত সুরে। আর এখন তো তোমার ভাষায় বলতে গেলে এই সাইকো, আই মিন আমার বউ, তো তোমার কি মনে হয় তোমার এত সুখ আদৌ আমার সহ্য হইব? মায়ের খাইতে না চাইলে জলদি করে রেডি হও নূর। রাগিত সুরে। তখন তুমি তোমার বাবা মেয়ে ছিলা, আর এখন আমার ওয়াইফ, আমার রেসপন্সিবিলিটি, তাই এখন থেকে এই মুহূর্তে আমি যা বলবো তা তুমি শুনতে মানতে করতে বাধ্য। আপনি আমাকে মারবেন? কাদো কাদো হয়ে। আলবাদ। কোনো ডাউট আছে? না, আপনার উপর নো ডাউট সাউট। আলমারি থেকে কাপড় নিতে নিতে কাপড় নিয়ে গুড়ে ইয়াদের দিকে কপাল নাক ফুলিয়ে, কেয়া কারু মে মার যায়ু মেরি কই ফিলিং নেহি হ্যাঁ, সাধা ফিলিংস ফিলিং মেরা ফিলিং ডোরেমন মুখ ভেঙচি দিয়ে ওয়াশরুমে চলে গেল নূর। নূরের যাওয়ার পর নূরের কথা বলার রিয়েকশন দেখে ইয়াদ খিল খিল করে হাসছে, চোখের কোনায় তার পানি এসে জমে গেছে তার হাসির ফলে। নূর থাকলে হয়তো ইয়াদের সেই মুগ্ধ করা হাসিটা দেখতে পারত, কিন্তু দরজার বাহিরে দাঁড়িয়ে ইশারা আর ইরফান সেই হাসি অপলকভাবে দেখছে। ইরফানের চোখে পানি।
বাবা ঠিকই বলেছে, ইশারা আমার শালি সাহেবা পারবে ভাইকে আগের মতো করে স্বাভাবিক করে তুলতে। আজ কতদিন পর ভাই এভাবে মন খুলে হাসল। ইনশাল্লাহ। ইরফানের কাঁধে হাত দিয়ে। 15 বিকাল 4টায়। কিরে নাতবউ, মুখখান এমন পেঁচার মতো ফুলাইয়া রাখছত কে? জামাই বুঝি আদর কম দিয়ে ফেলছে আজ? দাঁত কেলিয়ে, আর এই বুড়ির ঘরে এই তোর আসার সময় হল? অভিমানের সুরে। রাখো তোমার আদর সাদর, আগে আমাকে একটা কথা বলো তো। খাটে বসতে বসতে। কি কথা নূর মামুনি, আর এত রাগ হঠাৎ কার উপর? ভ্রু নাচিয়ে জিজ্ঞাস করল। ওই তো মাম্মিও এসে পড়ছে। আচ্ছা মামুনি, তুমি বাবা দাদিমা ইরা জিজু আমার অতি মায়েরার প্রাণপ্রিয় রসগোল্লার মতো অতি লেভেলের সুইট, তাহলে এই এত অতির মধ্যেই এই ওয়ান পিস চিরতা আর নিমপাতা মিশ্রিত মিসকা শয়তান আসলো কিভাবে? দুঃখী দুঃখী সুরে। মানে তোমার গুণধর হোলা কথা বলছি, গাল ফুলিয়ে। তোর মাথায় এই আজগুবি কথা বার্তা আসে কোথা থেকে রে মামানি? আমার ছেলে ও তোর ভাষায় অতি মায়েরায় ভালো, শুধু সময় ব্যবধানে একটু পরিবর্তন হয়েছে। দীর্ঘ শ্বাস নিয়ে। কচু। ইয়াদহ কোথায় থেকে আর আসবে, খালি মাথায় শয়তান এত কারখানা বুঝছো আম্মু? এই আজগুবি কারখানা থেকেই সব আসে। দরজার বাহিরে পকেটে হাত ঢুকিয়ে দাঁড়িয়ে বলল, এই আপনি আমাকে কি বললেন? ইয়াদের সামনে গিয়ে কোমরে 2 হাত গুজে শয়তানের কারখানা বললেন, দেখছো মামুনি কতটা বড্ড তোমার ছেলে। রাগিত সুরে। আর কেউর পারমিশন ছাড়া এভাবে পিছে দাঁড়িয়ে খরগোশের মতো কান খাড়া করে কথা শোনা যে বেড ম্যানাস আপনি জানেন না। দেখা দেখি বাদ, এখন চলো। হাত টেনে। এই কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? মেরে টেরে ফেলার কোনো নিয়তফিয়ত নেই তো আপনার? অবশ্য থাকতেই পারে আপনার, যে জাস্ট শাট আপ। চিল্লিয়ে বললেই হলো। আর আপনি আমাকে স্টাডি রুমে কেন নিয়ে আসলেন? এনিকে ভ্রুকুচকে সামনের দিকে ইশারা করে। মিট রাহাত, আমার কলেজ ফ্রেন্ড, আর রাহাত ও নূর যার কথা বলেছিলাম তোকে। আর নূর এই হলো তোমার হোম টিউটর। হোয়াট? চিল্লিয়ে কানে 2 হাত দিয়ে, এখন থেকে নো আড্ডাবাজি অনলি পড়া, বিরিং বিরিং থেকে তিরিং ফিরিং হলে ঠান্ডাবাজি। আসলেই সময় চলমান কাউর জন্য অপেক্ষা করে থাকে না, তাই তো কিভাবে এতগুলো দিন চলে গেল বুঝতেই পারিনি। দেখতে দেখতে আজ 2 মাস হয়ে গেল বিয়ে নামক পিঁড়িতে বসেছি। এই 2 মাসে এমন একদিনও যায়নি ইয়াদ আমার উপরে পড়া নামক অত্যাচার থেকে একচুল রেহাই দিয়েছে। জীবনটাই এখন আমার তেনা তেনা, জবে থেকে এই ইয়াদ নামক সাইকোর বেটার আগমন রটেছে এই ছোট জীবনটায়। এই সব আকাশকুসুম গম্ভীর চিন্তা করছি কোচিং সেন্টারের বাহিরে দাঁড়িয়ে। মূলত ইয়াদের জন্য অপেক্ষা করছি কোচিং সেন্টার বাহিরে। মিনিট 20 তো হবে দাঁড়িয়ে আছি, কিন্তু এই মহাশয় আসার কোনো নামই নেই। এখন খুব বিরক্ত লাগছে, লাগলেও কিছু করার নেই। দীর্ঘ শ্বাস নিয়ে। যতই দেরি হোক মহাশয় পারমিশন ছাড়া এক চুল ও নড়া নিষেধ, আমার আর লড়তেও চাই না। গালে হাত দিয়ে। এই তো সেই দিনের কথা, ইয়াদের আসতে লেট হচ্ছিল, তাই ভাবলাম আজ হয়তো কাজের চাপ বেশি, তাই হয়তো আসবে না আমাকে নিতে। এই ভেবে খুশি মনে সামনে হাঁটা দিল। কতদিন হবে এভাবে খোলা আকাশের নিচে রাস্তায় হাঁটি না। দোস্ত দোস্ত। পিছে তাকিয়ে দেখি তাসফিন আর আয়াত দাঁড়িয়ে আছে, কোমরে 2 হাত দিয়ে জোরে জোরে শ্বাস নিচ্ছে আমার দিকে তাকিয়ে। কি হইছে? এভাবে কাকের মতো রাস্তায় তোদের সুরিলা কাকের গলা দিয়া চিল্লাইতাছোস কেন বেয়াদব বদের হাড্ডিগুলা?
মানুষগো শুনাইতাছস তোদের দুইটার গলা যে কাকের মতো সুন্দর। বাইদা ওয়ে কিছু বলবি? এভাবে দৌড়িয়ে আসলি যে? আয়া তো আজ তোর ভাইয়া আসেনি নিতে। সামনে এসে। নূর আসলেই তো দেখতেই পারতি, আজ হয়তো কাজের চাপ বেশি তাই আসেনি। তাই তো একা মনের সুখে হেঁটে হেঁটে যাচ্ছিলাম বাসায়। আয়া তো গ্রেট, তাহলে আমাদের সাথে চল। কাল তাসফিনের ব্রেকআপ হইছে, সেই সুখে ফুচকা পার্টি দিব আমাগো। এই কিপটু শশস শালায়। শয়তানি হাসি দিয়ে। নূর আরেও বাহহ, তোর দেহি বড়সড় উন্নতি হইছে তাসফিন আমাগো সাথে থেকে। আর যাই হোক, ফুচকারে কি আর না করা যায়, প্রথম ভালোবাসা বলে একটা কথা আছে না। এখন চল তো এখানে এই তারা খাম্বার মতো না দাঁড়িয়ে থেকে সামনে লেকে পারে জামিল মামার দোকানে গিয়ে বসে জমে খাই আর আড্ডা দেই। তাসফিন সেই তো, তোগো লগে থেকে যে আর কি কি দেখতে আর করতে হইব আমার আল্লাহ মালুম জানে বইন। চিন্তিত সুরে। নূর এত টাকা ব্যাংক ব্যালেন্স জমিয়ে করবিটা কি? যদি সময় থাকতে বেস্টিদের একটু ট্রিট স্রিট না দিতে পারিস। কাঁধে চাপট দিয়ে। লেকের এসে ফুচকা অর্ডার দিয়ে 3 ফ্রেন্ড মিলে লেকে পারে পা ডুবিয়ে বসে জমে আড্ডা দিচ্ছি। কখন যে বিকেল গিয়ে সন্ধ্যায় নেমে এসেছে বুঝতেই পারিনি। আজানের শব্দে চারপাশে চোখ বুলিয়ে দেখি অন্ধকার নেমে পড়েছে। এই মা, অনেক দেরি হয়ে গিয়েছে দোস্ত, এখন বাসায় যেতে হবে। উঠতে উঠতে। তাসফিন, এই ধারা তোরা এখানে, আমি তোদের রিকশা করে দিচ্ছি। নূর, হ্যাঁ দোস্ত, জলদি করে একটা রিকশা কিনে দেয় তো, এত যে লেট হয়ে যাবে বুঝতেই পারিনি। চিন্তিত হয়ে বাসায় এসে মামনি আর দাদিমার সাথে কিছুক্ষণ কথা বলে রুমে আসলাম ফ্রেশ হতে। ওয়াশরুম থেকে বের হয়ে এসে দেখি নিচে ফ্লোরে আমার ফোন ভেঙে পড়ে আছে। এই কি, আমার বাচ্চা আমার ফোন ভাঙল কি করে? চিল্লিয়ে ঝড়ের গতিতে গালের সাথে সাথেই সজোরে এক থাপ্পড় পড়ল। আমি কাঁদো কাঁদো হয়ে গালে হাত দিয়ে সামনে তাকিয়ে দেখি ইয়া দুঃখ চোখে তাকিয়ে আছে আমার দিকে, এই চোখ দিয়ে আমাকে যেন উনি বর্ষ করে দিবেন, খুব ভয়ঙ্কর দেখাচ্ছে উনাকে আমি। উনার এই রূপ পরিচিত নয়। ভয়ে আমার গলা শুকিয়ে কাঠ হয়ে আছে। উনার শার্টের দুটো বোতাম খোলা, চুলগুলো আলোমেলো, খুব অস্থির দেখাচ্ছে উনাকে। এই অবস্থা কেন উনার? কাঁদো কাঁদো হয়ে আপনি আমাকে মারলেন? এই মেয়ে, কোথায় ছিলে তুমি? তোমার সমস্যা কি? এত তিরিং তিরিং করো কেন? এক জায়গায় স্থির থাকতে পারো না? আর ফোন তোমারে কোনো ছাগলে দিছে যদি ফোনের সঠিক ব্যবহার করতে না জানো? কতবার তোমাকে ফোন দিছি, রিসিভ করনি কেন? ঝাঁকিয়ে গাড়ির হর্নে কল্পনা জল্পনা থেকে দুনিয়াতে ফিরে আসলাম। তাকিয়ে দেখি ইয়াদ কপাল কুঁচকে তাকিয়ে আছে আমার দিকে। দিনে জেগে জেগে কি স্বপ্ন দেখা শুরু করছো? কতবার গাড়ির হর্ন দিচ্ছি শুনতে পাও না? চিল্লিয়ে রিডিকুলাস। উঠো। ধমকের সুরে। আমি উনার দিকে কিছুক্ষণ তাকিয়ে চোখ নামিয়ে ঝট করে গাড়িতে উঠে পড়লাম। কেন জানি সেই দিনের পর থেকে উনাকে খুব ভয় করে। 17 রাত 12টার বেশি বাজতে চলল, কিন্তু আমার মিস্টার সাইকো জামাইয়ের কোনো খবর নাই গেল কই। খুব চিন্তা হচ্ছে এখন। সেই বিকাল 5টায় আমাকে রুমে রেখে গেছে, তারপর থেকেই লাপাতা, কোনো খবর নেই। এমন তো উনি কখনো করেনি। উনি তো সবসময় বিকালেই বাসায় এসে পড়ে, তাহলে আজ কোথায় গেল?
ড্রয়িং রুমে কোমরে 2 হাত গুজে দাঁড়িয়ে আছি, চিন্তায় আমার হাত ঠান্ডা হয়ে আসছে। এই শীতে ঘাম ঘাম দিচ্ছে চেহারাতে। পুরো বাড়িতে খুঁজে চললাম উনাকে, কোথাও উনি নেই। মনের মধ্যে কেমন যেন কোলাক আসছে, খুব ভয় করছে। উনি কি ঠিক আছে? না, এভাবে দাঁড়িয়ে থাকলে চলবে না, মামনিকে জানাতে হবে সবটা। যেই ভাবা সেই কাজ। মামনির রুমে বড় বড় কদমে দৌড় লাগালাম। রুমে কাছে এসেই আমি থইয়াদ, মামনি কোলে শুয়ে কান্না করছে, সাথে মামনিও। উনাকে খুব অস্থির দেখাচ্ছে। উনার চোখে পানি কেন? উনাকে এইভাবে দেখে হঠাৎ বুকে পিনপিন ব্যথা অনুভব হল। মামনি, সত্যিগুলো এত তিক্ত হয় কেন? বলতে পারবে? কান্না মিশিত সুরে। বাবু, তুই কি পারবি না পুরানো ক্ষতগুলো ভুলে সামনে আগাতে? নীরবে কান্না করে। পারবি না নূরকে ভালোবাসতে? নূরের মায় পড়ে কি নতুন করে কি বাঁচা যায় না? দীর্ঘ শ্বাস নিয়ে। চুপ করে আছিস কেন? মাথায় হাত বুলিয়ে। দেখ বাবু, আমি তোকে বলছি না, তুই সব ভুলে যা। কিছু কিছু ক্ষত জীবনে এমন গম্ভীর দাগ কেটে যায় যা চাইলেও ভুলা আদৌ সম্ভব না। তাই বলে কি পুরো জীবন তুই আধারে ধোঁয়াশা কাটিয়ে দিবি এভাবে? নূরকে কি মানা যায় না? যায় না ওর সাথে নতুন করে পথ চলা, নতুন করে বাঁচা? আমি বলছি না তুই সাদিয়াকে ভুলে যায়। সাদিয়ার জায়গা নূরকে দেয়, নূরকে নূরের মতো করে জায়গা দেয়। জানিস তো, আল্লাহ যা করে কোনো ভালো কারণ বুঝেই করে। হয়তো সাদিয়া তোর কপালে লিখা ছিল না, তোর কপালে নুরি ছিল। কিস্সাত যার সাথে লিখা থাকে, যেতই ঝড় বাধা আসুক না কেন তার সাথেই এসে জুড়ে যায়। মাথায় হাত বুলিয়ে একটা কথা জিজ্ঞাস করব, বলবি? তুই কি নূর নিয়ে কিছু অনুভব করিস? চুপ করে থাকিস না। হয়তো, হয়তো না, হয়তো। এই হয়তো ঘরে আটকে রাখিস না নিজেকে। ওকে নিয়ে যদি কিছু নাই ভাবতি, কিছু নাই অনুভব করতি, তাহলে সেই দিন ওর সামান্য 2 ঘন্টায় গায়ের হওয়া তুই এত ঘাবড়ে গিয়েছিলিস কেন? ভয়। একজনকে হারিয়েছি, ভেঙছি, গুঁড়ো গুঁড়ো হয়েছি। আবার কাউকে নতুন করে হারার সাহস নেই আমার। ঘুমো ঘুমো জড়িত কণ্ঠে। দীর্ঘ শ্বাস নিয়ে। নননুর মা, মমম্নি, তুই এখানেও কী করছিস? কিছুটা ভয় অবাক চাহনিতে। হুসস আসতে। উনি ঘুমাচ্ছেন মামনি। কাপা কাপা আওয়াজে। 18। ড্রয়িং রুমে বসে আছি আমি, মাথা ঘুরছে আমার শত শত প্রশ্ন যার উত্তর আদৌ জানা নেই, জানতে পারবো কিনা তাও জানা নেই। পাশে বসে আছে মামনি। নীরবে চোখের জল ফেলছে। পুরো রুম ঝুড়ে পিনপিন নীরবতা। হঠাৎ নীরবতা ভেঙে। সত্যিগুলো বড্ড তিক্ত হয় জানিস মামনি? নিচের দিকে তাকিয়ে সেই সব সত্যি জোরে আমাদের জীবনে রং হারিয়ে কলো কুটকুট আধার হয়ে যায়। বদলে যায় অনেক কিছু, অনেক সময় কিছু সেই সত্যি জোরে সম্পর্ক ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। সত্যি যে সচ্ছল আয়নার মতো। কান্না মিশিত কাতর সুরে। মামনির কথা শুনে কিছুক্ষণ থ হয়ে বসে থেকে চট করে সোফা থেকে উঠে মামনি পায়ের সামনে এসে বসে হাত মুঠো শক্ত করে ধরে। মিনতির সুরে, মামনি, উনার এমন কি হয়েছে আজ অত্যন্ত, আমাকে সবটা বলো। কিছু লুকিয়েও না। কি এমন সত্যি আছে যেটা সম্পর্ক ভাঙার ক্ষমতা রাখে? আর উনার মধ্যে এত কিসের অস্থিরতা, উদাসীনতা? থেমে থেমে কালকের ইয়াদের সাথে আজকে ইয়াদের এত কিসের পার্থক্য? উনার সাথে এমন কি হয়েছিল যে উনি এত পরিবর্তন হয়েছে আজ অত্যন্ত, সবটা আমাকে বলো প্লিজ জোজ। দীর্ঘ শ্বাস নিয়ে।
সময়টা ছিল 2015। ইয়াদ অস্ট্রেলিয়া থেকে সবে মায়েরও গ্র্যাজুয়েশন কমপ্লিট করে এসেছে। দিনগুলো খুব ভালো কাটছিল আমাদের হাসি মজায়। ইয়াদ আগে খুব চঞ্চল ছিল জানিস মামুনি। ইয়াদের দুষ্টুমিতে পুরো বাড়ি তখন গমগম হয়ে থাকত, ওর দ্বারা চুপ থাকা স্থির থাকা সম্ভব ছিল না। মলিন হেসে দেশে আসার 2 দিন পরই ছেলে বাবা কোম্পানি জয়েনিং করে। সবে মায়েরও একা হাতে সব সামলাতে শুরু করেছিল। খুব ব্যস্তায় ওর দিনগুলো যাচ্ছিল। এর মধ্যে হঠাৎ একদিন ইরা কোচিং থেকে এসে জিদ করে বসে, গ্রীষ্মের ছুটি চলছে, ওর সব ফ্রেন্ডরা তাদের গ্রামের বাড়ি ঘুরতে গিয়েছে, আমাদের তো গ্রামের এর বাড়ি নেই, তাই ও যাবে আমার ছোট বোন নয়নের গ্রামের বাড়ি ঘুরতে খুলনা। এক প্রকার বাধ্য হয়ে ইরার জিদে রাজি হতে হয় আমাদের। তারপর কি রওনা দেই খুলনার উদ্দেশ্য। এর মধ্যে ইয়াদ আবার কন্ডিশন দেই আমরা যে যাব নয়ন যাতে চুল পরিমাণ জানতে না পারে। নয়নের খুব আদরের ছিল ইয়াদ, ও ওর খালামনিকে খুব ভরে গিয়ে চমকিয়ে দেবে, একদম তাই। ওর কথা অনুযায়ী নয়নকে আমি কিছু বলি না। সেই দিন রাতের বাসে রওনা দেই আমরা খুলনার উদ্দেশ্য। ভোর 5টায় গিয়ে পৌঁছায়। ইয়াদকে এত বছর পর দেখে নয়ন খুব অবাক হয়ে যায়। ইয়াদকে জড়িয়ে ধরে ও হাউমাউ করে কান্না করে দেয়। আমরা বাহিরে দাঁড়িয়ে ইয়াদ আর নয়নের কান্না দেখছিলাম। আমাদের চোখের কোণায় ও পানি ছিল। এই কি আম্মু, তুমি কান্না করছো কেন? চিন্তিত হয়ে, আর এই যে আপনি মিস্টার হোয়াটএভার, মুখ ভেঙে এসেই আমার আম্মুকে এভাবে ইমোশনাল ব্ল্যাকমেইল করছেন কেন? এমন কি বলছেন যে আম্মু কান্না করছে? আর জড়িয়ে ধরার দুঃসাহস কেই দিল আপনাকে? রাগিত সুরে সাধু পিছে ঘুরে ভ্রু কুচকে তাকিয়ে কেড়ে, আরে মামুনি তোমরা যে হোয়াটে প্রেজেন্ট সারপ্রাইজ। অবাক হয়ে আবি ডাক্কান মুক্ত বান্ধকার 32 বাতি দেখিয়ে মশা মাসি গরু ছাগল হাতি সবই ঢুকবো তো। ইরফাইন না তুই আর এই জীবনে ভালা আর হইলি না শালা বদের নানা, যখনই মুখ খুলবি বাজে বকবি। ইয়াদহ খালামনি এই গোবর চাকায় পদ্মফুল আসলো কোথায় থেকে? কাঁধে হাত দিয়ে ভাবার ভঙ্গিতে। খালামনি এই ইয়াদ একদম না, ও কিন্তু রেগে যাবে, তারপর শান্ত করার খুব দায় কান টেনে। ও সাদিয়া তোর সেই সাধু বুড়ি? ইয়াদহ ও আমাদের পুচকি, সাধু বুড়ি। অবাক হয়ে সাদিয়া ইয়াদের কথা কিছুটা রাগ হল, কিন্তু সোজনে মুখে হাসি রেখা টেনে। খালামনি তোমরা রেস্ট নেও, এখন কতটা পথ জার্নি করে আসছো? আমার এখন স্কুলে যেতে হবে, না হলে তোমাদের সাথে বসে গল্প করতাম। কি আর করা বলো, মেরি আম্মি জানতো আর মিস্টিস করতে দিব না। অসহায় ফেস করে ইয়াদ মা, আহারে আমার বাচ্চাটা, কপালে চুমো দিয়ে। তো কি হইছে, তুই আসলেই আমরা সবাই আড্ডা দিব মামনি। তোকে ছাড়া কি আর আমাদের আড্ডা জমবে? মুচকি হাসি দিয়ে সাদিয়া ইয়াদের দিকে আর চোখে তাকিয়ে দেখে ইয়াদ ওর দিকে কেমন করে যেন ড্যাবড্যাব করে তাকিয়ে আছে। ওর চাহনিতে কিছু অস্থির লাগে, তাই সেই ওইখান থেকে চলে যায়। সাদিয়া স্কুলে যাওয়ার পরই বাধে সমস্যা। ইয়াদ ওর খালামনিকে বলে ও সাদিয়াকে বিয়ে করতে চায় আজ এখনই। সবাই ইয়াদের কথা শুনে বড়সড় হার্ট ফেল টাইপ বিষম খায়। ইয়াদ এই সব কি বলছে? আদৌ কি বুঝে বলছে? আর তার থেকে বড় কথা, সাদিয়া সবে মায়েরও 10ম শ্রেণীতে পড়ে, আর বয়স ও মায়েরও 16। এখন বিয়ে কিভাবে সম্ভব? ইয়াদের কথায় সেই দিন আমরা কেউই রাজি হয়নি, আর রাজি হব বা কেন? এভাবে কি মুখের কথায় কোনো বিয়ে দেওয়া যায়? কিন্তু অর্জিদের ভসে পড়ে এক প্রকার হেরে ইয়াদ আর সাদিয়ার বিয়ে ঠিক করা হয়। 3 বছর পর সাদিয়ার HSC পর হবে ওদের বিয়ে।
ইয়াদ প্রথমে রাজি না হলেও পরে রাজি হয়ে যায়, কারণ সাদিয়া যে এখন খুব ছোট বিয়ের জন্য। বিয়ের বিষয় কথা সবাই জানলেও সাদিয়াকে এই ব্যাপারে কিছু জানাতে আপাতত পরিম্মা শেষ হওয়া না পর্যন্ত নয়ন না করে। আমার 25 বছরের ছেলে, যেই কিনা কোনো মেয়ের দিকে এর আগে ভালো করে ভুলে ও চোখ তুলে তাকাত না, সেই কিনা হঠাৎ এইভাবে 16 বছরের এক মেয়ের মায়ার মোহতে এমনভাবে পড়ে যাবে, যাকে সেই প্রথম দেখাতেই বিয়ে করতে চায় ডাইরেক্ট। মুচকি হেসে সেই দিনের পর থেকে শুরু হয় ইয়াদের অদ্ভুত পাগলামোগুলো সাদিয়ার প্রতি। ধীরে ধীরে সাদিয়াকে ঘিরে তার সব চিন্তা ভাবনা ছিল উম্মাদের মতো। সাদিয়াকে ভালোবাসতো আমার ছেলে। উনি কাউকে এত ভালোবাসে শুনেই বুকে বা পাশে কেমন জানি এক পিনপিন ব্যথায় অনুভবে মোচড় দিয়ে উঠল। কথাগুলো শুনতে কোথাও আমার খুব খারাপ লাগছে কেন, আর চাপা অভিমানী বা হচ্ছে মনে উনার উপর। কেন জানি না ওই সাদিয়া মেয়ের উপর খুব রাগ উঠছে, বিষাদহীন ও লাগছে শুনতে কাপা কাপা আওয়াজে। তারপর কি হয়েছিল মামনি? এরপর না হয় আমি বলি। নূর হঠাৎ কথার আওয়াজ অনুসরণ করে পিছে প্রশ্নবোধক চোখে তাকিয়ে দেখি জিজু দাঁড়িয়ে আছে। জিজু তুমি? হ্যাঁ। আমি মলিনভাবে তাকিয়ে, চোখ দুইটো পানিতে কিছুটা ছলছল করছে। মামনির সামনে এসে কাঁধে হাত দিয়ে, আম্মু আমি বলছি ওকে সব। দীর্ঘ শ্বাস ত্যাগ করে। ভাই সাদিয়াকে খুব রেস্ট্রিকশনে রাখত সেই দিনের পর থেকে, চোখের কড়া নজরে শাসনে রাখত। একটু 19 থেকে 20 হলেই পুরো বাড়ি মাথায় তুলে ফেলত আমার ভাই। মলিন হেসে সাদুকে কাউর সাথে সহজে মিশতে দিত না, ভুলে কোনো ছেলের সাথে তো আরও আগে না। অপরিচিত কোনো ছেলের সাথে কথা বলতে দেখলে কারোর কাছ থেকে এই তথ্য শুনলেই খুব রেগে যেত। আমার ভাই যে খুব পূর্ত সেই লেভেলের, ওকে হেসে কেউর সাথে কথা বলতে দেখলেই। আর বেচারি সাদিয়ার উপর রাগের সব টর্নেডোর ঝড় বয়ে যেত। কোথাও ভুলে একা বের হতেও দিত না। কোনো ছেলের বা অপরিচিত কাউর সামনে ও বেশিক্ষণ থাকতে দিত না। আর ঘোমটাহীন ছাড়া গেলে তো কথা নেই, ও রেগে যেত খুব। দিন দিন ওর ভালোবাসায় উন্মাদ হয়ে যাচ্ছিল আমার ভাই, তাই তো ওর সামান্য সমস্যা হলে চোখের পানি দেখলে ও সহ্য করতে পারত না। তখন ভাই নিজেকে এক প্রকার দোষারোপ করতে শুরু করত, সবকিছুর জন্য পাগলের মতো করে। ভাইয়ের ভালোবাসায় পাগলামোটা আর বাচ্চামোটা বড্ড বেশি ছিল। অবশ্য এতে আমাদের দুই পরিবার কোনো সমস্যা ছিল না। আমরা ওর এত ভালোবাসা আর পাগলামো দেখে খুশি হতাম, আর বলতাম যে ও সাদিয়াকে অনেক ভালো রাখবে, ওর কোনো কষ্ট কখনো অনুভব হতে দিবে না, না আজ আর না ভবিষ্যৎ। মামুনি জানিস মামুনি, আমার ছেলে এতই পাগল ছিল, নারায়ণগঞ্জ থেকে খুলনা রোজ সকালে বাই রোডে করে যেত সাদিয়াকে একবার এক নজর দূর থেকে দেখার জন্য। আঁচল দিয়ে চোখ মুছতে মুছতে কুড়ি। ইরফান সাদিয়া প্রথমে ভাইকে একদমই সহ্য করতে পারত না, তার পাগলামোতে খুবই বিরক্তি হতো। অবশেষ ভাইয়ের ভালোবাসা দেখে পড়ে ধীরে ধীরে ও আস্তে আস্তে মেনে নিতে শুরু করে, ভাইয়াকে ভালোবেসে ফেলে। এর মাঝে আমাদের দুই পরিবার হাসি খুশিতে দেখতে দেখতে কখন যে 3টি বছর কেটে যায়। এর মধ্যে ভাইয়ার সাদিয়ার প্রতি পাগলামোগুলো কিছুটা কমে আসে, কিন্তু ভালোবাসা আগের থেকে অনেক গুণ বেড়ে যায়। বলে না, দূরে থাকলে ভালোবাসাকে ভালো করে উপলব্ধি করা যায়। দিনগুলো ওদের খুব ভালো যাচ্ছিল একে অপরকে ঘিরে। এখন সাদিয়া কোথায়? জিজু কাপা কাপা গলায়, উনার সাথে কেন নেই? এতই যদি একে অপরকে ভালোবাসত তারা, ওদের কি বড়সড় কোনো ঝগড়া হয়েছিল? আর উনার অবস্থা এমন কি করে হল? নেই। ভাবলেশহীনভাবে। নেই মানে? কোথায় উনি? যেখান থেকে ফেরা আদৌ সম্ভব না কখনো। কান্নামিশিত কাপা কাপা আওয়াজে। মানে? মামনি সাদিয়ার HSC পর
ইয়াদ আর সাদিয়ার বিয়ের ডেট ঠিক করা হয় প্রায় 1 মাস পর। এনগেজমেন্টের বেশ কিছুদিন আগে ঢাকা থেকে বান্দরবন যাচ্ছিল সাদিয়া, নয়ন আর ওর বাবা সাদিয়ার ফুপির বাসায় কিছুদিনের জন্য ঘুরতে আর ওদের ইনভাইট করতে। ওইখান থেকে আসার পথেই ওদের কাপা কাপা আওয়াজে ওরা যেই বা বোবাসে টাই করে আসছিল সেই বাস স্বর আর দুর্ঘটনা হয় কান্না মিশ্রিত সুরে। যা যা জানিস মামনি, ওকে দুর্ঘটনার স্থলে অনেক খুঁজেছি কিন্তু পাইনি আমরা। কিন্তু নয়ন আর সাদিয়ার বাবার নিথর দেহ পেয়েছি, ফুপিয়ে কান্না করে। যেখানে অ্যাক্সিডেন্টটা হয় ওটা পুরোটা ছিল পাহাড়ি এলাকা। ওইখান থেকে পড়লে আদৌ বাঁচা সম্ভব না কাউর। আমার ছেলে পাগল ছিল না, পাগল হতে বাধ্য হয়েছে। অনেক খুঁজেছে, ওকে পাইনি। দিনের পর দিন, মাসের পর মাস আমার ছেলে পাগলের মতো নির্ঘুম হয়ে ওকে তন্ন তন্ন করে খুঁজে বেরিয়েছ সেই জায়গায়, কিন্তু পাইনি। ইয়াদক তখন উম্মাদের মতো করত সামলানো, শান্ত করা খুব দায় হয়ে যাচ্ছিল আমাদের কাছে দিন দিন। তখন ইয়াদের মানসিক অবস্থা ভালো যাচ্ছিল না, দিন দিন ওর পাগলামোগুলো বেড়ে যাচ্ছিল। শারীরিক অবস্থা দিন দিন আস্তে আস্তে ও খুব খারাপ যাচ্ছিল। তখন না পেরে বাধ্য হয়ে ছেলেকে হসপিটালে ভর্তি করাতে হয় আমাদের। ডাক্তার নার্স যাকেই সামনে পেত তাকেই চিল্লিয়ে বাচ্চাদের মতো বায়না করে কান্না করে বলতো সাদিয়াকে এনে দিতে, আঁচল দিয়ে চোখের পানি মুছে। তোর আব্বু ইয়াদের এই করুণ অবস্থা দেখে তখন আমাদের সাজেস্ট করে সাইকিয়াট্রিস্টের কাছে যেতে। হসপিটালের ডাক্তার ও আমাদের তখন ঢাকা এক সাইকিয়াট্রিস্টের নীলের কথা বলেন। কোনো উপায় না পেয়ে ইয়াদকে সেইখানে নিয়ে যাই আমরা। জানিস মামনি, আমার ছেলের শারীরিক অসুস্থতা যতটা না খারাপ ছিল তার চেয়ে বেশি কষ্ট ওর অসুখ মন মানসিকতায় ছিল। পরিস্থিতি সম্মুখীনে আমার চঞ্চল হাসি খুশি সর্বদা থাকা আমার ছেলে চুপচাপ গম্ভীর ঘরবন্দি হয়ে যায় দিন দিন। ও হাসতে কথা বলতে যেমন ভুলেই গেছে আমাদের সাথে। কিন্তু হঠাৎ ইরফানের বিয়ের দিন ও 3 বছর পর সেই দিন হেসেছিল তোর কথায়। আমি জানি মামনি, আমি তোর বাবা সেই দিন তোর সাথে ঠিক করিনি। আমার ছেলের দিকে তাকিয়ে অনেকটাই স্বার্থপর হয়ে গিয়েছিলাম, তাই তো তোর আব্বু থেকে তোকে চেয়ে বসলাম। এই 3টে বছর পর আমার ছেলে যদি কিছুটা স্বাভাবিক হয়ে থাকে তাহলে তোর জন্য হয়েছে। আগের মতো যদি কিছুটা আমাদের সাথে নরমাল হতে পেরেছে শুধু তোর কারণে। হাত ধরে। পারবি না মামনি, আমার ছেলেকে আগের মতো করে তুলতে বল না মামনি। চলবে।